সুপ্রিয় দর্শক, ইউনূস দানবের মতো গণতন্ত্রের উপরে সর্বশেষ থাবা বসিয়েছে। প্রতিযোজসা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সংবাদপত্রকে একদম গলা টিপে হত্যা করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মঞ্জুরুল হাসান পান্না মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তিনি একটা সংবাদপত্রে চাকরি করতেন এবং উচ্চ বেতনে। সেখানে তাকে বলা হলো যে আপনাকে ইউনূস সরকারের গুণগান গাইতে হবে, কোনো বিরুদ্ধাচরণ করে যাবে না। কিন্তু এই মঞ্জুরুল হাসান পান্না কখনোই তাদের অন্যায় আবদার কখনো মেনে নেয়নি এবং না নেওয়ার কারণে তিনি নিজ থেকে চাকরিটা ইস্তফা দিয়ে চলে আসেন। পরবর্তীতে তিনি ইউটিউবে নিজের চ্যানেলে তিনি তার সাংবাদিকতা করে থাকেন। আপনারা দেখেছেন, অত্যন্ত জনপ্রিয় এবং সুবক্তা। কিন্তু আজকে তাকে মুক্তিযোদ্ধাদের সাথে তাকেও জিম্মায় নেওয়া হয়েছে, যদিও তাকে এখনো অফিসিয়ালি কোনোভাবে গ্রেফতার দেখানো হয়নি। প্রথমে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে আটক করে এখনো অব্দি আছে, কিন্তু অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা দেয়নি তাকে গ্রেফতার দেখানো হবে না দেখানো হবে না। আপনারা নিশ্চয় আজকে খেয়াল করেছেন, মঞ্জুরুল হাসান পান্না অন্যতম সাংবাদিক যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকেন এবং প্রতিটা বিষয়ে অন্তর্নিহিত ভাবকে তিনি তুলে ধরেন অত্যন্ত দলিল প্রমাণ দিয়ে সূক্ষ্মভাবে। কিন্তু তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য আজকে মঞ্জুরুল হাসান পান্নাকে মুক্তিযোদ্ধাদের সাথেও 12 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে তিনি একজন। যদিও কাকে কাকে গ্রেফতার দেখানো হয়েছে অফিসিয়াল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, কিন্তু মঞ্জুরুল আলম পান্না ভাইয়েরটা এখনো কোনো ডিক্লারেশন আসে নাই। হয়তোবা তারা চিন্তা ভাবনা করছে যে যদি সাংবাদিকদের এইভাবে গলা টিপে মারি তাহলে হয়তো অন্যান্য সাংবাদিকরা প্রশ্ন তুলতে পারে। যদিও তারা চেষ্টা করছে মঞ্জুরুল আলম পান্নাকে যদি এইভাবে দমন করা যায় তাহলে অন্যান্য যে সাংবাদিক আছে, যেমন এম এ আজিজ সাহেব আছেন, সাংবাদিক মাসুদ কামাল আছেন, আনিস আলমগীর আছেন, ডক্টর শাহাদাত কবির আছেন, আরও অনেকে আছেন যারা ইউনূসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে সমালোচনা করেন, অন্যায় মব সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরব থাকেন। তারা হয়তো আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়েন। তবে মঞ্জুরুল আলম পান্নার ব্যাপারে যে ভূমিকাটা যিনি রেখেছেন সেটা হলো গোলাম আজমের ছেলে আজমি তাকে পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রকাশ্য হুমকি দিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন। তো আমি জনাব আতার হালদার, এই যে মঞ্জুরুল আলম পান্না ওনাকে এখনো গ্রেপ্তার না দেখানোর কারণটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। গ্রেপ্তার না দেখানো বলতে হচ্ছে যে ওনাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সেখানে হয়তো তাদেরকে জেরা করছে। আসলে সরকার এটা নিয়ে কি সিদ্ধান্ত নিবে বা কি সিদ্ধান্ত নিতে পারে সেটা নিয়ে হয়তো ভাবছে। আপনি শুধু এখানে মঞ্জুরুল আলম পান্না তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি দেখেন এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে সাহসী সৈনিক ছিল, যেমন লতিফ সিদ্দিকী হতে শুরু করে আপনি দেখেছেন আর এক মুক্তিযোদ্ধার গলা চিপে ধরা হয়েছে, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, সাংবাদিক মঞ্জুরুল পান্না সহ আপনি যাদেরকে প্রায় 16 জন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পন্থী যারা লোকজন আছে তাদেরকে আপনি একজন ইয়ে কাকা তাকে কিন্তু আঘাত করে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন তার রক্তাক্ত শরীর, সে কিন্তু ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে। তো এভাবে একজন যারা প্রজন্মের সেরা সন্তান, যারা এই বাংলাদেশকে উপহার দিয়েছেন, যারা এই বাংলাদেশকে দিয়েছে বলে এই নাজায়েজ বাচ্চারা আজকে কথা বলতে পারে, এই জানোয়ারের বাচ্চারা আজকে কথা বলতে পারে, সেই জানোয়ারের বাচ্চারা আজকে আসলে জানোয়ারের বাচ্চাদের কথা আমি শুধু বলবো না, এই জানোয়ারের বাচ্চাদেরকে সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে জামাতই এদেরকে পাঠিয়েছে, যাতে করে মুক্তিযোদ্ধারা কোনোভাবেই জামাতের বিরুদ্ধে কথা বলতে না পারে। কারণ সামনে নির্বাচন, যদি নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষকে জনগণকে কোনোভাবে সতর্ক করা যায় তাহলে নির্বাচনে পরাজয় বরণ করবে জামাত। এই জন্যই মুক্তিযুদ্ধদের গলা চেপে ধরছে। তবে এখানে আমি একটা জিনিস বলবো, বিএনপি ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে রাজাকারদের পক্ষাবলম্বন করে, যে তাদের কাছে মনে হচ্ছে রাজাকাররা মনে হয় সংখ্যায় বেশি, কিন্তু বিষয়টা তা না। রাজাকাররা হাতে করে যে কয়েকজন আছে সেগুলো বর্তমান ওয়াকার এবং তার সেনাবাহিনীর প্রেতাত্মারা, পাকিস্তানি প্রেতাত্মারা এবং ইউনূস এদের সহযোগিতায় এই কয়েকজন রাজাকারের বাচ্চা জামাতিরা লম্ফজম্প করছে। এদের সংখ্যা খুবই সামান্য। এদের হাতে যেহেতু অস্ত্র আছে, সেনাবাহিনীর সাথে আছে, পুলিশ সাথে আছে, তাই সেখানে কেউ যাচ্ছে না। কিন্তু তারা যদি আজকে পুলিশ সেনাবাহিনী যদি বলে যে আমরা এগুলোর মধ্যে নাই,
তাহলে এরকম হাজারটা গেলেও এখানে মানুষ পিটিয়ে তাদেরকে মেরে ফেলবে। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এটার পিছনে সেনাবাহিনী এবং ইউনূস আর সব লোকবল দিয়ে সরবরাহ করছে জামাত ইসলাম। তাই সেই জন্য এই কাজগুলো তারা অতি সহজে করতে পারছে। আরেকটা বিষয় হলো, ইউনূস ক্ষমতায় আসার পর 200 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। 250 না 300 মনে হয়, সংখ্যাটা 300 মনে হয়, যা পৃথিবীতে নজিরবিহীন। সর্বশেষ মঞ্জুরুল আলম পান্নার মতো একজন সজ্জন ব্যক্তিকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ করলো দেশে আসলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা বলতেই নাই। অর্থাৎ গণমাধ্যম যার যেমনভাবে হোক সমালোচনা করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য, কিন্তু তারা গণতন্ত্রের গলা টিপে ধরলো, সর্বশেষ গলা টিপে হত্যা করলো মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং মানুষকে সচেতন হওয়ার কথা বলি, যে দেশে সমালোচনার জায়গা থাকবে না সেখানে গণতন্ত্রের লেশমাত্র থাকবে না। জনাব হালদার কিছু কথা হচ্ছে। একটু দেখেন এখানে এই যে যার নেতৃত্বে হামলা করা হয়েছে তার নাম হলো সাকিব আহমেদ, শিবির কর্মী। বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকায় গকটিয়া 9 নং ওয়ার্ড, জয়ন্তী কুলাউড়া থানার, এবং জেলা হচ্ছে মৌলভীবাজার, সিলেটের। এখন দেখেন আপনি, সে তো শিবিরের ছেলে, তার মানে এই যে আজমি এবং জামাতের লোক তাদেরকে কিন্তু প্যাট্রোনাইজ করে পাঠিয়েছে। এবং আপনি যদি এখানে খেয়াল করেন যে প্রতিটা ঘটনায় এই যে জামাত যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা যে জিনিসটা ইন্টেনশনালি করছে তার কিন্তু একদম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা। আপনি একটু যদি আরো দেখেন এখানে, এই যে এই ছেলেটা কার সাথে, এই যে সাদিক কাইম, ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি সাদিক কাইমের সাথে, এই যে দেখেন এলাকার মেম্বারের সাথে, এই যে দেখেন তার ঠিকানা এবং তার স্ট্যাটাস গুলো দেখেন সাদিক কাইমের সাথে। এখন এইটা থেকে তো আমরা একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট যে এই পুরো ঘটনাটা কে ঘটিয়েছে? স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির ঘটিয়েছে, যারা বাংলাদেশ চায়নি। তাইলে তারা আজকে কি চাচ্ছে? বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে। এবং তারা যে কোনো প্রকারে, বাই হুক অর ক্রু, তারা যে কোনো প্রকারে চাচ্ছে এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি বা বিশ্বাস করি বাংলাদেশকে, তাদের কাছে এটা আজকে চরম অপমানের জায়গা, চরম আঘাতের জায়গা। আপনি সত্য কথাই বলেছেন, আজমি তার নেতৃত্বে জামাতকে দিয়ে এই শিবিরের ছেলেপেলেদেরকে পাঠিয়ে এই প্রজন্মের সেরা সন্তানদের উপরে হামলা চালানো হয়েছে এবং এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। উপরন্ত যে ঘটনাটা ঘটেছে যে তারা একটা রিপোর্টার ইনস্টিটিউটে একটা গোল টেবিল বৈঠক হবে এবং সেটা পূর্ব ঘোষিত। 71 মঞ্চ জেরাই খান পান্নার নেতৃত্বে এটা হবে। সেখানে লতিফ কাদের সিদ্দিকী ছিল একজন প্রধান অতিথি হিসাবে, এবং তারা মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার বা একত্রিত হওয়ার বা কথা বলার একটা জায়গা। সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। সেখানে গিয়ে তারা মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করেছে। এবং আপনি যদি খেয়াল করেন এখানে যারা মুক্তিযোদ্ধা আছে তারা কিন্তু এমন না যে তারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিল। এই জায়গায় আমি আপনাকে একটু বলি ভাই, সেটা সোজা কথা। এই জায়গায় আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মুক্তিযুদ্ধকে দমন করার মধ্য দিয়ে, আপনাকে আগেই বলেছি, মুক্তিযুদ্ধের চেতনাকে দমন করার মধ্য দিয়ে জামাত শিবির ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। তারা জানে মুক্তিযুদ্ধকে যদি দমন করতে পারে, কণ্ঠস্বরকে রোধ করতে পারে, তাহলে তারা জনগণের ভোটটা পাবে। অন্যথায় তারা জনগণ যে কোনো সময় মুক্তিযুদ্ধে দাঁড়িয়ে গেলে তারা আর ক্ষমতা যেতে পারবেন না। এই জন্য অত্যন্ত মেটিকুলাস প্ল্যান করে এগুলো করা হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা একদম যথার্থই বলেছেন যে মেটিকুলাস প্ল্যান করেই তারা করছে এবং তারা মনে করছে যে তারা সংখ্যায় অনেক বেশি বা এদেরকে দাবায় রাখলে এরা ক্ষমতায় যেতে পারবে। এটার সাথে সাথে তারা আসলে এই আইএসআই এবং পাকিস্তানি পরামর্শে বাংলাদেশকে একটা পাকিস্তানপন্থী রাষ্ট্র বা ওই যে ভিখারি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, পাকিস্তানের নিচে যাতে আমরা চলে যেতে পারি। কারণ পাকিস্তান অবস্থা আপনি জানেন, ইকোনমিক্যাল অবস্থা এত খারাপ এবং তারা আমাদেরকে জেলাসি ফিল করছে যে এই বাংলাদেশকে উঠে যাচ্ছেন, বাংলাদেশকে দমানোর যে জায়গাটা, সেই জায়গাটাকে তারা এই রাজাকারের বাচ্চাকে দিয়ে তারপর তারা এই জিনিসটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তা আমরা আসলে কত দেউলিয়ত্ব উপরণায় গেছি। আমরা বাংলাদেশের মানুষকে এখনো যদি তাদের বুঝ না হয়, বাংলাদেশের মানুষ যদি এখনো বুঝতে না পারে যে এই 24-এর পরে বাংলাদেশ কারা দখল করেছে, কোন রাজাকাররা দখল করেছে, কেন দখল করেছে, সেই জিনিসটা যদি তাদের বোধোদয় না হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই পাকিস্তানের ভাগ্য বরণ করাটাই শ্রেয় বলে আমি মনে করি। সুতরাং আমরা বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এই রাজাকার এবং এই জঙ্গিদেরকে আপনারা প্রতিরোধ করতে এগিয়ে আসুন এবং তাদেরকে যেখানে পান সেখানে প্রতিহত করুন। ধন্যবাদ।